বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? শুরু করতে যাচ্ছি তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের মাল্টিমিডিয়া ক্লাস উপস্থাপনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ শাহাবুদ্দিন শিহাব, লেকচারার, ফেনী ন্যাশনাল কলেজ। আমাদের আজকের আলোচনার বিষয় তৃতীয় অধ্যায়টিতে আলোচনা হয়েছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস নিয়ে। তোমরা সাধারণত তথ্য ও প্রযুক্তি বিষয়ে এই একটি অধ্যায়কে খুব বেশি ভয় পাও। তো আমি আশা করি ধারাবাহিকভাবে আমি বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করব। আশা করব তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। চলো আমরা শুরু করি আমাদের সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা। প্রথমে আমরা আলোচনা করব আজকের বিষয় যা যা থাকবে আজকের ক্লাসে। আমরা আজকে কি জানবো? আজকে জানবো আমরা সংখ্যা পদ্ধতি কী বা সংখ্যা পদ্ধতির ধারণা, এটা কোত্থেকে এলো, এটার ইতিহাসটি কী সেটা একটু জানবো। আমরা জানবো বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কী, র্যাডিক্স পয়েন্ট সম্পর্কে একটু আলোচনা করব, এমএসবি এবং এলএসবি সম্পর্কে একটু ধারণা প্রদান করব। তো প্রথমে চলো আমরা একটু সংখ্যা পদ্ধতি সম্পর্কে জেনে নিই যে সংখ্যা পদ্ধতি কী। দেখো, মানুষ হিসেবে আমরা যখন আমাদের কোনো কিছুর পরিমাণ বোঝাতে চাই অন্য কোনো একজন ব্যক্তিকে, মনে করো তোমার কাছে কিছু টাকা আছে, কত টাকা আছে সেটা যখন তুমি বোঝাতে যাবা, তুমি মনে করো দৈনিক নামাজ পড়ো, কয় ওয়াক্ত নামাজ পড়ো, একটা পরিমাণ আছে। আমাদের ক্লাসে মোট কতজন স্টুডেন্ট আছে, পরিমাণ জানা লাগবে। যখন তুমি কাউকে এটা প্রকাশ করতে যাবা তখন তোমাকে কোনো না কোনো একটা মাধ্যম লাগবে যা দ্বারা তুমি বোঝাবে তোমার কাছে এতগুলো টাকা আছে, তুমি এত ওয়াক্ত নামাজ পড়ো, বা আমাদের ক্লাসে এতগুলো স্টুডেন্ট আছে। তো এই পরিমাণ বোঝানোর জন্য আমরা কি করি? আমরা কোনো একটা সংখ্যা বলে থাকি, কোনো একটা চিহ্ন দিয়ে বা কোনো একটা প্রতীক দিয়ে আমরা এটা প্রকাশ করে থাকি। এটাই মূলত আসলে সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা বলতেই পারি যে গণনা করার জন্য কোনো সংখ্যা লেখা বা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। যেমন আমরা সাধারণত লিখে থাকি 1 2 3 4 5 6 এভাবে। আবার ইংরেজরা বলে থাকে 1 2 3 4 5 6, অ্যারাবিয়ানরা বলে থাকে ওয়াহেদ ইসনানে সালাসা। এভাবে এক একজন এক এক ভাষায় তাদের পরিমাণগুলো তারা প্রকাশ করতে পারে। তো আমরা চলো একটু জেনে নিই যে সংখ্যা পদ্ধতির ইতিহাস কোত্থেকে আসলো এটা। চলো আমরা একটু আদিম সমাজে ফিরে যাই। আদিম মানব সমাজে কী করতো মানুষ? কোথায় বসবাস করতো? মানুষ গুহায় বসবাস করতো। অনেকেই বলে যে আদিম সমাজে মানুষরা জামা কাপড় পরতো না। এটা সম্পূর্ণরূপে একটা ভুয়া মিথ্যা কথা। মানুষ অবশ্যই সৃষ্টির পর থেকে জামা কাপড় পরেছে, তবে হ্যাঁ, সেটা বিকল্প হয়েছে। জামা কাপড়ের পরিবর্তে তারা হয়তো দেখা গেছে যে গাছের ছাল ব্যবহার করেছে বা বিভিন্ন পশু পাখির গায়ের চামড়া ব্যবহার করেছে। এইগুলো দিয়ে তারা তাদের লজ্জা নিবারণ করেছে। তাদের জামা কাপড় ছিল, তাদের খাদ্যাভ্যাস ছিল ভিন্ন। খাদ্যাভ্যাসের ক্ষেত্রে দেখা গেছে যে তারা কী খেত। তখনকার সময় মানুষ খাওয়ার জন্য বিশেষত মূলত তারা পশু শিকারের উপর নির্ভর করত। যখন থেকে পশু শিকার শুরু হলো তখন থেকে দেখো গুহাতে বিভিন্ন গোত্রগুলো দলবদ্ধ হয়ে বসবাস করত। তাদের গোত্র প্রধানরা তাদের বিভিন্ন জনকে দায়িত্ব দিয়ে দিত যে যাও, তুমি আজকে যাবা, তোমরা এই টিমটা তোমরা পশু শিকার করে নিয়ে আসবা। এই ক্ষেত্রে কেউ সফল হতো, কেউ ব্যর্থ হতো। সফল হওয়ার পরে যেটা হতো যে কে কতটি পশু শিকার করেছে সেটা যখন প্রকাশ করতে গেল, তখন দেখা গেছে যে তোমাদের এই সংখ্যার বিষয়টি তাদের মাথায় আসলো। তারা তো চিন্তায় পড়ে গেল যে তারা কিভাবে বুঝাবে যে আমি কতটি পশু শিকার করেছি বা এতদিন পর্যন্ত আমার টিম মোট কতগুলো পশু শিকার করেছে। তখন থেকেই তাদের মাথায় চলে আসলো যে কিভাবে প্রকাশ করা যায়, আমি আমার পরিমাণ কিভাবে বোঝাবো। তখন তাদের মধ্যে কিছু কিছু বুদ্ধিমান লোক ছিল, তারা কি করছে, তারা তাদের যে গুহার মধ্যে বিভিন্ন রকমের দাগ কেটে তারা তাদের পরিমাণ বোঝানো শুরু করলো। মনে করো কেউ 4টি পশু শিকার করেছে, তখন দেখা যাচ্ছে 4টি দাগ কেটে দিল গুহার মধ্যে যে আমি এতগুলো পশু শিকার করেছি। কেউ
মনে করো 5টি শিকার করেছে, সে 5টি মনে করো ঘোড়া এঁকে দিল। তো এভাবে মূলত সংখ্যা পদ্ধতির আবির্ভাব, শুরুটা মূলত এভাবে। কিন্তু একটা সময় গিয়ে মনে করো কেউ 150টি বা 200টি বা কেউ 1000, টোটাল 1000 তারা পরিষ্কার করেছে। এবার বলো তো কয়টা দাগ দিবে? গুনতে গুনতে তো ওরা পাগলই হয়ে যাবে। এই তখনই দেখা গেছে যে যে জিনিসটাকে আরও কত সহজে বোঝানো যায়, কত সহজে প্রকাশ করা যায়, তখনই দেখা গেছে যে পৃথিবীর মানুষগুলো, ওই আদিম সমাজের মানুষগুলো নতুন কিছু নিয়ে চিন্তা ভাবনা শুরু করলো যে কীভাবে আসলে খুব সংক্ষিপ্ত পদ্ধতিতে এমন কোনো পদ্ধতি বের করা যাবে যা দ্বারা আমি খুব সহজে বুঝাতে পারি। হ্যাঁ, তখনই মূলত এভাবেই আস্তে 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 মানুষ সংখ্যা পদ্ধতির দিকে এগিয়ে গেল। তো চলো আমরা সংখ্যা পদ্ধতির সম্পর্কে কিছু ধারণা নেই, কত ধরনের সংখ্যা পদ্ধতি পৃথিবীতে আছে। পৃথিবীতে মূলত 2 ধরনের সংখ্যা পদ্ধতি আছে। একটা হচ্ছে পজিশনাল কিংবা স্থানিক সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে নন পজিশনাল কিংবা অস্থানিক সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি বর্তমানে পৃথিবীতে ব্যবহৃত হয় না বললেই চলে, হয়ই না। বর্তমানে ব্যবহৃত হয় 4টি সংখ্যা পদ্ধতি, যেগুলো পজিশনাল: বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। তো প্রথমে আমরা একটু জেনে নিই আসলে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে কী বোঝাচ্ছে। পজিশনাল সংখ্যা পদ্ধতি কী? পজিশনাল কিংবা স্থানিক সংখ্যা পদ্ধতি হলো যে সংখ্যা পদ্ধতিতে অঙ্কের স্থানের পরিবর্তনের সাথে সাথে মানের পরিবর্তন হয়। অর্থাৎ অঙ্কটি সংখ্যার যেখানে অবস্থান করবে সেখানের স্থানীয় মান প্রকাশ করবে, তবে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এইবার আসো, সংখ্যা আর অঙ্ক দুইটা শব্দ দ্বারা আমি কিন্তু আলাদা আলাদা দুটো বিষয়ে বুঝিয়েছি। দেখো, সংখ্যা হচ্ছে যখন কয়েকটা অঙ্ক মিলে, কয়েকটা চিহ্ন মিলে একটা পুরো সংখ্যা প্রকাশ করবে, তবে সেটাকে আমরা সংখ্যা বলতে পারি। দেখো নিচে আমি একটা চিত্র দিয়ে দিয়েছি, এখানে দেখো 495 একটি সংখ্যা, আর এখানে আলাদা আলাদা 4, 9, 5 এগুলো আলাদা আলাদা হলো একটা অঙ্ক। দেখো, পৃথিবীতে বিভিন্ন ভাষায় কিছু চিহ্ন ব্যবহার করা হয় সংখ্যা প্রকাশ করার জন্য, যেগুলোকে আমরা মূলত অঙ্ক বলে থাকি। আমাদের যে দশমিক সংখ্যা পদ্ধতি যেটা আমরা ব্যবহার করে থাকি, এখানে মোট আছে 10টি। সেটা নিয়ে একটু পরে আলোচনা করবো। আগে চলো আমরা একটু এটা নিয়ে একটু বিস্তারিত একটু কথা বলি যে নিচে এই যে 495, এক্ষেত্রে অঙ্কের পরিবর্তনের সাথে সাথে কীভাবে মানের পরিবর্তন হলো, এটা একটু আমরা আগে একটু বুঝে আসি। চলো দেখো তো নিচে আমি কী লিখেছি। 495, তাহলে নিচে 495টা একটা সংখ্যা, আর এখানে 4, 9, 5 এরা আলাদা আলাদা হলো একটা অঙ্ক। আচ্ছা আমাকে বলো তো, এখানে কি 4 বড় নাকি 9 বড় নাকি 5 বড়? এখানে 4 বড়, তাই না? সবার আগে আগে আছে এই জন্য না। দেখো তো, 0 থেকে তুমি শুরু করো, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এখানে 4 কিন্তু সবচেয়ে বড় নয়, 9 বড়। কিন্তু অবস্থানের কারণে 4টি সবার আগে অবস্থান করছে, এই কারণে এখানে 4টি সব চাইতে পাওয়ারফুল, সব চাইতে শক্তিশালী। 9টি নিজ এককভাবে যদিও শক্তিশালী ছিল, কিন্তু এখানে অবস্থানের কারণে, মাঝে অবস্থানের কারণে এটার মানটা কমে গেছে। 5-এর অবস্থান যেহেতু সবার ডানে, যার কারণে এটার মান আরও কমে গেছে। দেখো, এটা আরেকটু যদি আমি বিশদভাবে বলতে যাই, তাহলে খেয়াল করো তো, আমরা একক দশক পড়েছি না? একক, দশক, শতক, 5টি কৃষি আছে, একক স্থানে আছে। একক মানে কি? 1, 5 গুণ 1, তার মানে 5-এর মান এখানে 5। তারপরে দেখো তো 9 কোন স্থানে আছে? দশকের স্থানে আছে, তার মানে 9 গুণ দশক মানে 10, 9×10 = 90। 4টি আছে কোন স্থানে? 4টি আছে শতকের স্থানে, মানে 100-এর স্থানে, তার মানে 4 গুণ 100 কত? 400। টোটাল হলো কত? 495। তাহলে দেখো, এখানে 4টি শতকের স্থানে থাকার কারণে 4-এর মান এখানে সবচাইতে বড়, সবচাইতে শক্তিশালী এখানে 4। আর 9টি দশকের স্থানে থাকার কারণে 9-এর মানটি এখানে মাঝামাঝি 90। আর 5টি একক স্থানে থাকার কারণে 5-এর মান হচ্ছে মাত্র 5, তাহলে টোটাল 495। এবার চলো আমরা একটু নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কী সেটা সম্পর্কে একটু আমরা ধারণা নিয়ে আসি। যে সংখ্যা পদ্ধতিতে অঙ্কের স্থানের পরিবর্তনের সাথে সাথে মানের পরিবর্তন হয় না, অর্থাৎ অঙ্কটি সংখ্যার যেখানেই অবস্থান করুক না কেন তার মান সবসময় একই থাকে, তবে তাকে কি বলা হয়? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলা হয়। ওই যে একটু আগে আমরা যেটা দেখিয়েছিলাম যে অঙ্কগুলো স্থান পরিবর্তনের সাথে সাথে মানের পরিবর্তন হয়, কিন্তু এখানে সেটা হবে না। এই ধরনের সংখ্যা পদ্ধতি পৃথিবীতে কিছু ছিল যেগুলো এখন ব্যবহার হয় না, যেমন প্রাচীন হায়ারোগ্লিফিক্স। এটি খুবই গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্ন উত্তরের জন্য। যে যদি প্রশ্নে আসে যে সবচাইতে প্রাচীনতম সংখ্যা পদ্ধতি কোনটি, তবে উত্তর হবে হায়ারোগ্লিফিক্স।
এছাড়া রয়েছে রোমান, মায়ান সংখ্যা পদ্ধতি অলরেডি পৃথিবী থেকে উধাও হয়ে গেছে। এবার আসলে উদাহরণ দিয়ে একটু বুঝিয়ে দিই যে রোমান সংখ্যায় এক্স মানে হচ্ছে 10, আর সেটা যে অবস্থানেই থাকুক না কেন, নিচে দেখো এক্স মানে 10, এক্স আই মানে 11, এক্সের মান কিন্তু 10ই, সে আগে আসুক আর পরে আসুক। এরপরে দেখো এক্সের মান কত, 10 বলেছিলাম, ওই যে দেখো সেটা 10ই বোঝাচ্ছে, কিন্তু আইটা বাম পাশে চলে যাওয়ার কারণে এখানে -1 বোঝাচ্ছে। মানে এখানে এই সংখ্যা পদ্ধতিতে অঙ্কটি যেখানে অবস্থান করুক না কেন তার মানটি সবসময় একই রকম প্রকাশ করবে। এবার আমরা একটু কথা বলবো পজিশনাল সংখ্যা পদ্ধতিতে যে 4 ধরনের সংখ্যা পদ্ধতির কথা আমি বলেছি, ডেসিমাল, অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমাল। চলো এই 4 ধরনের সংখ্যা পদ্ধতি নিয়ে আমরা কথা বলি একটা একটি করে। প্রথমে আমরা আলোচনা করবো একটু ডেসিমাল নিয়ে। ডেসিমাল বা দশমিক, এটাকে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতিও বলে থাকে। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 মোট 10টি অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হয় তাকে ডেসিমাল বা দশমিক কিংবা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে থাকে। দশমিক সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হলো 10। বেস কি বা ভিত্তি কি একটু জেনে নেই। কোনো সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক বা চিহ্ন ব্যবহৃত হবে তাদের সমষ্টিকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে। ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে দেখো 0 থেকে 9 পর্যন্ত মোট কয়টি অঙ্ক ব্যবহৃত হলো, 10টি। গুণে দেখো 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক ব্যবহৃত হয়। যেহেতু মোট মৌলিক চিহ্ন আছে, মোট মৌলিক অঙ্ক আছে 10টি, এরা দেখো একটার সাথে আরেকটা চেহারা মিলে না, খেয়াল করো। 0 থেকে 9 মৌলিক আমি এই জন্যই বলে দিয়েছি যে এরা কখনোই একটার সাথে আরেকটা মিলবে না। দেখো এরা প্রত্যেকে আলাদা আলাদা মান প্রকাশ করে। এই 0 থেকে 9 মোট 10টি অঙ্ক ব্যবহৃত হয় বলে ডেসিমাল সংখ্যা পদ্ধতিকে দশমিক বা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে থাকে। আমরা সাধারণত বর্তমান সময়ে দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করতে আমরা অভ্যস্ত। সবচেয়ে বেশি বর্তমানে ব্যবহৃত হয় দশমিক সংখ্যা পদ্ধতি। আচ্ছা, 0 থেকে 9 দেখো তো এই সংখ্যা পদ্ধতিতে সর্বোচ্চ কত, 9 না? 9-এর পরে কত? 9-এর পরে তুমি হুট করে বলে ফেলবা 10। এই যে তুমি হুট করে বলে ফেলছো, খুব সহজে বলে ফেলছো, শুরুর দিকে কিন্তু গণিতবিদরা হুট করেই 10 বলে ফেলতে পারে নাই। তারা একটা প্রসেসে, একটা প্রক্রিয়ার মাধ্যমে এরা অনেক কষ্ট করে, অনেক গবেষণা করে তোমার আমার জন্য 10 আবিষ্কার করেছে। চলো আমরা সেটা একটু দেখে আসি যে কীভাবে এলো এই সংখ্যা পদ্ধতি। দেখো 0 যদি এটার আমরা মান নাই বলে থাকি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে 0 থেকে 9 মোট 10টি, দেখো আলাদা আলাদা 10টি অঙ্ক প্রথম ব্যবহার, আলাদা আলাদা করে চিহ্ন ব্যবহার করলো, যেগুলো দ্বারা 2 দ্বারা 2টা বোঝাবে, 3 দ্বারা 3টা বোঝাবে, 4 দ্বারা 4টা বোঝাবে। এই 9-10টি টোটাল আলাদা আলাদা মৌলিক চিহ্ন প্রথম আবিষ্কৃত হলো। তো এর পরের অঙ্কটি ব্যবহার করার জন্য কি করা যাবে, দেখো নতুন করে যখন প্রথম গণিতবিদরা চিন্তা করলো যে এগুলোকেই মডিফাই করে, এগুলোর কম্বিনেশন করে, সমন্বয় করে নতুন একটি সংখ্যা তৈরি করব। তো সেটা কীভাবে? দেখো আমি যদি 0টাকে আবার লিখি, আদৌ কোনো মান প্রকাশ করবে না, এটা একই রকম হয়ে যাবে। আমি আরেকটা 1 লিখলে বা 1 লিখলে দেখবো যে ওই 1টার মতোই হয়ে যাবে। তাহলে কি করতে হবে, এখানে যারা যারা আছে ঠিক হুবহু এই পুরো সংখ্যাটা আবার আমরা লিখব 0 থেকে 9 পর্যন্ত। লিখার পর দেখো তো আমি যদি ওখান থেকে 0টাকে এখানে নিয়ে আসি, এদের আদৌ কোনো পরিবর্তন ঘটবে? দেখতে কি আলাদা মনে হবে না। তাহলে কি করা লাগবে, 0-র পরে চলে যাও, 1-এ চলে যাওয়ার পরে এই 1টাকে এনে তুমি সবার সাথে বসিয়ে দাও। দেখো নতুন আরেকটি ভিন্ন একটি অঙ্ক তৈরি হচ্ছে, সংখ্যা তৈরি হচ্ছে। 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19। দেখো কি করছে, 0 থেকে 9 এটাকে আলাদা বসানোর পর ওখান থেকে সবার সাথে একের সমন্বয় জুড়ে দিল। তাহলে কি হলো, নতুন একটি সংখ্যা আবিষ্কার হলো। এভাবে আবার পরবর্তী যখন তুমি আরও বড় একটি সংখ্যা তৈরি করতে যাবা, তখন দেখা গেছে কি পরবর্তী যেটা ছিল 1-এর পরে 2টার সবার সাথে 2-এর কম্বিনেশান মিলিয়ে দিল। তাহলে দেখো তো কী হয়ে গেল, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29। এভাবে এই সংখ্যা দিন 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 বড় করতে 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 আমরা চাইলে এখন অনেক বড় একটি সংখ্যা আমরা খুব সহজে লিখে ফেলতে পারি। এভাবেই মূলত আসলে সংখ্যা পদ্ধতির আবির্ভাব হলো গণিতবিদদের মাধ্যমে, যা আমরা খুব সহজে এখন করতে পারি। চলো এবার আমরা একটু রেডিক্স পয়েন্ট, এমএসবি এবং এলএসবি সম্পর্কে ধারণা নিয়ে নিই। রেডিক্স পয়েন্ট কি? রেডিক্স পয়েন্ট হচ্ছে পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতিতে পূর্ণ সংখ্যা এবং ভগ্ন সংখ্যাকে বিভক্ত করার জন্য যে চিহ্ন ব্যবহৃত হয় তাকে রেডিক্স পয়েন্ট বলে।
আমরা অনেকে এটাকে দশমিক বলে থাকি বা পয়েন্ট বলে থাকি। দেখো একটা উদাহরণ দেখো, 2879.532। এখানে 2879 একটি সংখ্যা আর 532 একটা ভগ্ন সংখ্যা, মানে ভাঙা সংখ্যা। মনে করো তোমার কাছে 1.5 টাকা আছে, 1.5 টাকা। পূর্ণ টাকা কত আছে? 1 টাকা। আর ভাঙা টাকা অর্ধেক, 50 পয়সা। তাহলে আমরা এটাকে কী বলি? 1.50 টাকা। তার মানে যেটা দশমিকের পরে সেটা হচ্ছে ভাঙা অংশ, যেটা দশমিকের পূর্বে সেটা হচ্ছে পূর্ণ অংশ। এই পূর্ণ অংশ এবং ভগ্নাংশ এই দুটাকে আলাদা করার জন্য যে চিহ্নটি ব্যবহার হয় সেটি মূলত গণিতের ভাষায় বা আইসিটির ভাষায় রেডিক্স পয়েন্ট বলে থাকে। এবার আসি আমরা একটু এমএসবি এবং এলএসবি সম্পর্কে আলোচনা করি। এমএসবি এর পূর্ণরূপ হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট, সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অঙ্ক। আর এলএসবি এর পূর্ণরূপ হলো লেস্ট সিগনিফিক্যান্ট বিট, সর্বনিম্ন গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো এই যে এখানে একটি সংখ্যা আমি লিখলাম 5791.374। দেখো এরা প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা একটা অঙ্ক, বা এগুলোকে আমরা আইসিটির ভাষায় বলে থাকি বিট। মানে 5 একটা বিট, 7 একটা বিট, 9 একটা বিট, 1 একটা বিট, এগুলোকে আলাদা আলাদা বিট বলা হয়। দেখো তো পুরো সংখ্যার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে পাওয়ারফুল অঙ্ক কোনটি? 5। কেন? এটা সবার বামে অবস্থান করছে, তাই তো? ওই যে একটু আগে আমি দেখিয়ে দিলাম একক, দশক, শতক দিয়ে। এখানে 1 যদি এককে থাকে, 9 দশক, 7 শতক, 5 সহস্র বা হাজার, তার মানে 5 দ্বারা হাজার বোঝাচ্ছে। তাহলে 5 হচ্ছে এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ বিট। এই জন্য এখানে 5কে বলা হয় এমএসবি। আর সবচাইতে কম গুরুত্বপূর্ণ, একবারে দাম কম, কোনটি? একেবারে 4, সবার শেষে আছে। এটা একটা এক্সাম্পল তোমাকে দিলে খুব সহজে বুঝবা। মনে করো আমি শুধু 5791 দিয়ে একটা এক্সাম্পল দিই। মনে করো তুমি আমার কাছে 5791 টাকা পাও, ধার দিয়েছ। আমি তোমাকে সর্বডানের যে বিটটি 1, মানে 1 টাকা দিলাম না, মনে কষ্ট আসবে? বলবো 5791 টাকার মধ্যে 1 টাকা কোনো বিষয়ই না, ছেড়ে দিলাম স্যারের জন্য। আর যদি বলি যে আমি 9 দ্বারা কিন্তু দশক বোঝাচ্ছি, মানে 90 টাকা, যদি 90 টাকা না দেই একটু একটু মনে কষ্ট যাবে, তবু স্যার হিসাবে ছেড়ে দেবে, তাই তো? আর যদি 7টা না দেই তাহলে হয়তো আমার সাথে বার্গেনিংয়ে যাবা, 7 মানে কিন্তু 700 টাকা। আর যদি 5 না দেই, সম্পর্কটা স্যার স্টুডেন্ট থাকবে? হ্যাঁ, তার মানে 5 হচ্ছে এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ, মানে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। চলো এবার আমরা একটি সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করি। অক্টাল। অক্টাল শব্দের বাংলা অর্থ হচ্ছে অষ্টক বা 8। যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 মোট 8টি অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি হলো 8। বেজ বা ভিত্তি মানে কি বলেছিলাম? যে সংখ্যা পদ্ধতিতে যতগুলো মৌলিক চিহ্ন ব্যবহার হয়, তো এখানে ব্যবহার হচ্ছে কি 0 থেকে 7 পর্যন্ত, তার মানে মোট কয়টা? 8টি। এই জন্য অক্টাল সংখ্যা পদ্ধতিতে মোট অঙ্ক হচ্ছে 8টি। এই জন্য অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 8। আশা করি এটা নিয়ে আর কথা বলা লাগবে না। এখন অক্টাল সংখ্যা পদ্ধতিতে যদি তুমি কোনো সংখ্যা প্রকাশ করতে যাও, তার মানে বিষয়টা এমন না যে সর্বোচ্চ মান মানে 7, তারপরে থাকবে না। আমাদের এখানে যেমন দশমিকে 9-এর পরে 10 আছে, 11 আছে, 12 আছে, হ্যাঁ ওদের এখানেও আছে, পদ্ধতিটা একটু ভিন্ন। সেই পদ্ধতিটা কি? সেটাই হলো মূলত সংখ্যা পদ্ধতির রূপান্তর। সেটা আমরা শিখব পরবর্তী ক্লাসে। চলো এবার আমরা জেনে নিই হেক্সাডেসিমাল। হেক্সা শব্দের অর্থ হচ্ছে 6, আর ডেসিমাল শব্দের অর্থ হচ্ছে 10। তাহলে কত হলো? 6 যোগ 10 16। তার মানে যেই সংখ্যা পদ্ধতিতে 0 থেকে f মোট 16টি অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হয় তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে। এখানে f কোত্থেকে আসলো? দেখো আমাদের দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত শেষ। হেক্সাডেসিমাল পদ্ধতি এমন পদ্ধতি যেখানে 9-এর পরেও আছে। তারা 9-এর পরে যে সংখ্যাটি, তাকে তারা নামকরণ করেছে ইংরেজি ক্যাপিটাল লেটার এ দ্বারা। 11কে তারা বি দ্বারা প্রকাশ করে, 12কে তারা সি দ্বারা প্রকাশ করে, 13কে ডি দ্বারা, 14কে ই দ্বারা, 15কে এফ দ্বারা। তার মানে টোটাল 0 থেকে 15 বা এফ পর্যন্ত কয়টা হলো? 16টি হলো। 16টি আলাদা আলাদা মৌলিক চিহ্ন দ্বারা ব্যবহার করে। এই জন্য হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি হলো 16। হেক্সাডেসিমাল ভাষায়
আমরা যেটাকে ধরো আমাদের দশমিক ভাষায় আমি যদি বলি তোমাকে আমি তোমার কাছে 10 টাকা পাই, তারা বলবে আমি তোমার কাছে টাকা পাই। আমি যদি বলি আমার কাছে 14 টাকা আছে, তারা বলবে আমার কাছে টাকা আছে। তাদের ভাষায় 14কে তারা বলে থাকে। আশা করি হেক্সাডেসিমাল অঙ্কগুলো তোমরা বুঝতে পারবে। চলো এবার আমরা আমাদের আইসিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ আসলে যে সংখ্যা পদ্ধতি, যেটা হচ্ছে বাইনারি। বাইনারি সংখ্যা পদ্ধতি, এই বাই শব্দের অর্থ হচ্ছে 2। যে সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 শুধুমাত্র এই দুটি অঙ্ক বা প্রতীক ব্যবহৃত হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 এবং 1 ছাড়া কোনো অঙ্কই নেই, এই দুটো দিয়ে তারা সব কিছু প্রকাশ করে। আর বাইনারি সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হলো তাহলে কত? 2, যেহেতু দুইটি অঙ্ক, দুইটি চিহ্ন। আর বাইনারিকে বলা হয় কম্পিউটারের ভাষা, এই জন্যই বাইনারি খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমরা কিন্তু জানি যে কম্পিউটার হচ্ছে একটি এমন একটা যন্ত্র যেটা ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে কাজ করে। ইলেকট্রিক সিগন্যাল কয় ধরনের হয়? 2 ধরনের, হয় অন নাইলে অফ, হয় হাই নাইলে লো, তাই তো? তুমি চাইলে কি, দেখো তুমি একটি ফ্যান যদি তুমি সুইচ দাও চলবে, সুইচ বন্ধ করলে বন্ধ থাকবে, এর মাঝামাঝি আর কোনো অপশান কি আছে? নাই। ইলেকট্রিক সিগন্যালগুলো 2 ধরনের হয়ে থাকে, যেহেতু কম্পিউটার ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে প্রকাশ করে এই জন্য কম্পিউটার বাইনারিকে বেছে নিয়েছে। বাইনারি দ্বারা কাজ করতে সহজ হয় কম্পিউটারের জন্য। আর বাইনারি সংখ্যা পদ্ধতিতে তুমি চাইলে যেই কোনো সংখ্যাকে, যে কোনো দশমিক সংখ্যাকেও তুমি চাইলে তুমি বাইনারিতে প্রকাশ করে ফেলতে পারবা। আর দেখতে একটু বড় হবে। তুমি দেখো পাশে আমি দিয়েছি, ডি দ্বারা ডেসিমাল, ভি দ্বারা বাইনারি বোঝাচ্ছি। আমরা যেটাকে 0 বলে থাকি, কম্পিউটার সেটাকে 0 বলে, বা বাইনারিতে সেটাকে 0 বলে। আমরা যেটাকে 1 বলি তারা সেটাকে 01 বলে। দেখো আমরা যেটাকে 10 বলি তারা সেটাকে 1010 বলে। এভাবে যে কোনো অঙ্ককে বা যে কোনো সংখ্যাকে চাইলে বাইনারিতে রূপান্তর করা যায়। এই ছিল মূলত আজকে আমাদের সংখ্যা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা। চলো আমরা এক নজর একটু দেখে নিই, আরেকবার একটু রিপিট করে নিই। দেখো নাম্বার সিস্টেম তাহলে কত রকম বললাম? 4 ধরনের, বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল। বাইনারির বেস কত? 2টা অঙ্ক ছিল 0 এবং 1, পাশে একটা আমি এক্সাম্পল দিয়ে দিয়েছি। আর বেসটা লিখতে হয় সবসময় নিচে, মাথায় রাখবা। অন্যান্য গণিতের ক্ষেত্রে বেসটি লিখে উপরে, মনে করো 5 স্কোয়ারটা উপরে হয়, কিন্তু আইসিটি ভাষা সবসময় নিচে হবে। অক্টালে বেস কত? 8। কেন? এখানে মোট 8টি ডিজিট বা অঙ্ক বা বিট ব্যবহার হয়। ডেসিমালে 10, হেক্সাডেসিমালে 16, মোট 16টি অঙ্ক ব্যবহার হয় হেক্সাডেসিমালে। তো এই ছিল মূলত আজকে আমাদের সংখ্যা পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা। আমি আশা করি আমার আজকের এই ক্লাসের পরে তোমাদের আর কারো সংখ্যা পদ্ধতি নিয়ে কোনো সমস্যা থাকার কথা না। এরপরও যদি তোমাদের কারো কোনো সমস্যা থাকে তবে তুমি অবশ্যই তোমার সমস্যা নিয়ে নিচে কমেন্ট বক্সে তুমি কমেন্ট করে দাও যে আমি এটা বুঝিনি, আমি সেটা তোমাকে আরেকবার বুঝিয়ে দেব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।